আজকে আমি ক্লাস 10-এর দ্বিতীয় চ্যাপ্টারের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গ্যাসের আচরণ। অর্থাৎ যেটা আমরা ইংলিশে যদি বলি তাহলে বিহেভিয়ার অফ গ্যাস। তাহলে কি জিনিস এটা, এটা সম্পর্কে আজকে ধারণা নিব এবং এখান থেকে যা যা কোশ্চিন পরীক্ষাতে আসে সেটা নিয়েও আলোচনা করব। এটা ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, সুতরাং ক্লাস 10-এর প্রিভিয়াস ইয়ারে যে যে কোশ্চিনগুলো এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের যে টপিক সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। আজকে যেটা টপিক হলো সেটা হচ্ছে গ্যাসের আচরণ। কি বললাম? গ্যাসের আচরণ, অর্থাৎ বিহেভিয়ার অফ গ্যাসেস। দেখো এই কথাটা থেকে তোমাদের কি ধারণা আসছে? গ্যাস, তাই না? গ্যাসের আচরণ। তো যদি আমরা বলি একটা পদার্থ, যে কোনো একটা যদি পদার্থ আমরা দেখি তাহলে ওই পদার্থের তিনটা অবস্থা থাকে, ঠিক আছে? ওদের তিনটা রূপে আমরা দেখতে পাই। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা জল, এটা আমরা খুব সাধারণত দেখতে পাই, আমাদের হাতের কাছেই থাকে, সবসময় আমরা এটাকে ইউজ করি, প্রতিদিন এটার এত ইউজ আছে যে সবাই এই জিনিসটা নিয়ে। জল অ্যাকচুয়ালি কি? জলের যদি আমরা তিনটা অবস্থা দেখি, যে এটাকে আমরা কি কি রূপে দেখতে পাই, তাহলে প্রথমত দেখবো যে এটাকে আমরা তরল অবস্থাতে দেখতে পাই। তারপরে আরেকটা যেটা দেখতে পাই, কঠিন অবস্থাতে দেখতে পাই, তাই তো? কঠিন অবস্থাটাকে কি বলবো? অবশ্যই বরফ, যেটা আমাদের ফ্রিজে হয়, তাই না? ফ্রিজ না হলে ঘুরতে যেতে হবে কাশ্মীর, মানালি, না হলে হ্যাঁ আমাদের কাছাকাছি দার্জিলিং গেলেও দেখা যাবে। তো বরফ। আরেকটা কি? আরেকটা হচ্ছে জলীয় বাষ্প, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের জলীয় বাষ্প। এবার কথা হলো যে এই যে জলীয় বাষ্প, এইটাকে তো আমরা দেখতে পাই না চোখে, তাই না? আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে, কিন্তু আমরা তো এটাকে চোখে দেখতে পাই না। কিন্তু হ্যাঁ, দেখতে পাই না বলে এটা নেই এমনটা তো না, দেখতে পাই না ঠিক, কিন্তু এটা আমাদের আশেপাশে আছে। তাহলে জলের তিনটা অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, যেটা আমরা জল আমরা খাই। দ্বিতীয়ত কঠিন অবস্থা বরফ, যেটা আমরা ফ্রিজে দেখি। আর জলীয় বাষ্প। তাহলে নিশ্চয়ই উষ্ণতার তারতম্য থাকার কারণে আমরা এই তিনটা অবস্থা দেখতে পাই, ঠিক আছে? আমাদের অনেক অবস্থা থাকে, হয়তো কোনো সময় হাসি খুশি থাকলেও আমি কোনো সময় মন খারাপ হয়ে গেল তো দুঃখিত, ওটা একটা অবস্থা। হয়তো কোনো সময় এক্সাইটেড হয়ে গেলাম কাউকে দেখে, সামনে শাহরুখ খান চলে এসছে, তাহলে এটাও একটা অবস্থা। তো আমাদেরও বিভিন্ন অবস্থা আছে, ওই রকমই পদার্থেরও বিভিন্ন অবস্থা। এর মানে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এদের যে মলিকিউলার কি বলবো সংকেত, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না। জল আমরা যদি বলি H2O, এ কিন্তু H2O-ই থাকছে। তাহলে কি হচ্ছে? এদের কি এমন ঘটছে পরিবর্তন যে এটাকে বিভিন্ন রূপে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই প্রশ্নটা যে কারো মনে আসতেই পারে। তাহলে এর উত্তর যদি আমরা দিতে চাই, তাহলে প্রথমত আমাদের দেখতে হবে যে অন্তর আণবিক আকর্ষণ বল। অর্থাৎ আমরা একটা অণু, জলের যদি আমরা একটা অণু দেখি H2O, তাই না? এই জলের অণু কি কি দিয়ে গঠিত? এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, দুটো যদি আমি হাইড্রোজেন নিই, হাইড্রোজেনের অণু, আর একটা যদি অক্সিজেনের অণু নিই, তাহলে এই নিয়ে আমরা তৈরি করে দেবো জল, তাই না? আমি দোকানে গেলাম, দোকান থেকে দুটো হাইড্রোজেনের পরমাণু কিনে আনলাম, একটা অক্সিজেনের পরমাণু কিনে আনলাম, দুটোকে মিক্সড করে দিলাম, এই নাও জল, তাই তো? না, অবশ্যই না, এতটা সহজ না, তাহলে তো হয়ে যেত। আমাদের প্রকৃতি এটা দিয়েছে, বা এর জন্য বিভিন্ন কন্ডিশনের প্রয়োজন হয়, তো সেটাতে আমি যাচ্ছি না। এবার যখন এটা আমাদের তরল অবস্থাতে থাকছে, বা প্রথমে দেখি গ্যাস অবস্থাতে, তাই না? তারপরে দেখবো তরল অবস্থাতে, তারপরে দেখবো কঠিন অবস্থাতে। তাহলে মনে করো যে এটা মনে করো একটা হচ্ছে আমাদের ওই গ্যাসের, এটা হচ্ছে অণু, জলের অণু, ঠিক আছে? জলের অণু। তাহলে জলের অণুগুলো কেমন অবস্থাতে থাকছে যে এদেরকে আমরা গ্যাসীয় অবস্থাতে দেখছি, কেমন ভাবে থাকছে যে তরলে, কেমন ভাবে থাকছে যে কঠিন। তাহলে দেখো, কঠিন অবস্থা মানে তোমরা আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছ সমস্তটাই কঠিন। যেমন আমার এই পেনটা আছে, এই পেনটা কি অবস্থাতে আছে? অবশ্যই কঠিন অবস্থাতে। তাহলে দেখবা যে এই পেনটা যে অণু বা পরমাণু দিয়ে গঠিত, এই অণু বা পরমাণুগুলোকে তুমি যদি দেখো, আমি একটা সাইড ধরেছি, ঠিক আছে?
একটা সাইড ধরার কারণে দেখা যাচ্ছে যে পুরো সাইডটাই কিন্তু উঠে যাচ্ছে। আমি তো এই অণুটাকে টাচই করিনি, অথচ এই সাইডটা তো উঠে যাচ্ছে, তাই না? এর মানে কি, যে একটা অণু আর একটা অণুকে তারা অন্তরাণবিক আকর্ষণ বল দ্বারা ধরে রেখেছে। আমি একটা অণুকে তুলতে চাচ্ছি, কিন্তু তার সঙ্গে একে ধরে রেখেছে, ওকে 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 এই করতে করতে প্রত্যেকটাই কিন্তু উঠে গেছে। তার মানে এর অন্তরাণবিক আকর্ষণ বল সব থেকে বেশি। এবার তরলের ক্ষেত্রে যদি দেখি, অণুগুলো একে অপরকে ধরে থাকা, ঠিক আছে, এটাকে বলছে অন্তরাণবিক আকর্ষণ বল। মানে একটা জলের অণু আর একটা জলের অণুকে কি আকর্ষণ বল দ্বারা ধরে রেখেছে। নেক্সট দেখো তরল অবস্থাতে। তো তুমি হয়তো জানো যে তরলের আমরা এইভাবে করে লাঠি বানাতে পারি না। আমি যদি একটা সাইডকে ধরি, তাহলে জলের আরেকটা সাইড কিন্তু উঠে যায় না। আমি যতটুকুকে ধরি ঠিক ততটুকুই ওঠে। কিন্তু এর থেকে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এর যতটা অন্তরাণবিক আকর্ষণ বল, এর কিন্তু ঠিক ততটা না। যদি হতো তাহলে ও ওর পাশেরটাকে ধরে থাকতো, ওর পাশেরটাকে ধরে থাকতো, ওর পাশেরটাকে ধরে থাকতো, এই করে করে জলেরও আমরা একটা লাঠি পেতাম, যেটা আমরা পাই না, তাই না? তার মানে এর অন্তরাণবিক আকর্ষণ বল এর তুলনায় নিশ্চয়ই কম। আর এর তো নেই বললেই চলে। একটা পরমাণু যদি এর ক্ষেত্রে ধরো যে যদি এরকম থাকে, তো এর ক্ষেত্রে কিন্তু এরকম থাকে, একদম কাছাকাছি। আর এর ক্ষেত্রে একটা এখানে তো একটা এখানে, কারণ একটা পরমাণু এতটাই ছোট। আর তাছাড়া 9-এ তোমরা পড়েছো একটা পরমাণুর বেশিরভাগ পড়েছো যে কোনো একটা পরমাণু আছে তার বেশিরভাগ স্থানই ফাঁকা। যদি তার বেশিরভাগ স্থান ফাঁকা হয়, তাহলে আমরা তার মধ্যে দিয়ে কি দেখতে পাবো? আর পার। ওই কারণেই যখন দুটো গ্যাসের কোনো একটা পদার্থ যদি গ্যাসীয় অবস্থাতে থাকে, তাহলে তার ভিতর থেকে আমরা দেখতে পাই, আলো এর মধ্য দিয়ে পাস করে যায়, ঠিক আছে? কোনো জিনিসকে দেখার জন্য আমাদের আলো প্রয়োজন হয়। আলো তার উপরে আপাদিত হবে, সেটা যদি রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে তোমার চোখে পড়ে, তাহলে তুমি সেই বস্তুটাকে দেখতে পাবা। আমাদের আলো চ্যাপ্টার আছে, যদি মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই আমি আলো চ্যাপ্টারও পড়াবো। তাহলে দেখো, আপাতত এখানে কনসেন্ট্রেট করো। তাহলে গ্যাস, তাহলে যে কোনো পদার্থ, এই পদার্থের আমরা কটা অবস্থা দেখলাম? এই পদার্থের আমরা দেখলাম 3টা অবস্থা। একটা হচ্ছে কঠিন, তারপরে হচ্ছে তরল, তারপরে হচ্ছে গ্যাস, তাই না? ওকে, আমাদের তরল আর কঠিন অবস্থা নিয়ে এখানে আলোচনা না। এই চ্যাপ্টারে যে জিনিসটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা নিয়ে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ম্যাম, আমরা তো দেখতেই পাই না একে, তাহলে এর আচরণ আমরা কি করে দেখব? মানে উদাহরণস্বরূপ, তুমি যদি দেখো যে তোমার দুজন বন্ধু আছে, ওই বন্ধু সকালবেলা উঠে কি করে, তারপরে হচ্ছে তোমার সঙ্গে যখন ও ঘুরতে যায় তখন কি করে, বা ওর মা বাবার সঙ্গে কেমন বিহেভিয়ার করে, বা তোমার সঙ্গে বা আশেপাশে পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন বিহেভিয়ার করে, সেটা তোমরা চোখে দেখতে পাও, তাই না? চোখে দেখতে পাও বলেই কিন্তু তুমি জানো যে ওর বিহেভিয়ার কেমন। কিন্তু এখানে এমন একটা জিনিস নিয়ে আলোচনা যাকে আমরা চোখে দেখতেই পাই না, শুধুমাত্র অনুভব করি। তো যখন আমরা একে চোখে দেখতেই পাই না, তাহলে একে নিয়ে আমরা আলোচনা কি করে করবো? সব থেকে বড় প্রশ্ন তো এখানেই চলে আসবে। তো এর উত্তরে যদি আমি বলি, তাহলে দেখতে পাই না এই কারণেই কিন্তু আমরা এটা নিয়ে স্পেশালি একটা চ্যাপ্টার রেখেছি। ওর বিভিন্ন কি বলবো, যেমন হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা, এই সমস্ত কিছু দিয়ে ওদের গতিশক্তি, যেগুলোকে আমরা অনুভব করতে পারি বাইরে থেকে, ওইগুলো নিয়ে এর আচরণটা আমরা দেখব। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে গ্যাস এটা দেখতে পাই না, কিন্তু এর আচরণটা নিয়েই, এটাই হচ্ছে বিগ টাস্ক আমাদের জন্য, যে জিনিসটাকে আমরা দেখতে পাই না। তরল কঠিনকে তো দেখতে পাই, তাহলে এর আচরণ তো আমরা এমনিতেই ডিটেক্ট করতে পারবো। একে যেহেতু দেখতে পাই না, সুতরাং এর আচরণটা একটু ডিটেক্ট করা আমাদের ক্ষেত্রে কঠিন। এবার দেখো, যদি আমি কোনো কঠিন পদার্থ দেখি, তাহলে এর নির্দিষ্ট আকার, আকৃতি, আয়তন সবই আছে। কিভাবে? তোমাদের আশেপাশে যদি কিছু থাকে, যেমন টেবিলের একটা নির্দিষ্ট আকৃতি আছে, টেবিল এইভাবে হলেই আমি তাকে টেবিল বলবো, তাই না? চেয়ারের একটা নির্দিষ্ট আকৃতি আছে, যদি চেয়ারটা এরকম হয় তাহলে আমি ওকে চেয়ার বলবো। আমি যদি দোকানে গিয়ে বলি যে আমাকে একটা চেয়ার দিন, তো ও কিন্তু চেয়ারই দেবে। আমরা জানি যে ওর নির্দিষ্ট আকৃতি কি, তার মানে এর নির্দিষ্ট আকার, আকৃতি আর আয়তন সবই আছে। তরলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কিন্তু এর নির্দিষ্ট আয়তন তো আছে, কিন্তু আকার বা আকৃতি নেই। উদাহরণস্বরূপ, তুমি যদি দোকানে যাও, দোকানে গিয়ে বলো যে কাকু আমাকে 4 কোনার জলটা দিন তো, খুবই ফানি মনে হচ্ছে না? যে 4 কোনার জল আবার কি? বলবে যে তো মাথা ঠিক নাই, স্ক্রু ঢিলা হয়ে গেছে, তাই না? কিন্তু এটাই ঠিক, যেহেতু এর কোনো আকৃতি নেই, তাই জন্য তরল পদার্থের গিয়ে আমরা যদি দোকানে গিয়ে বলি যে আমাকে ওই আকৃতির পেপসি দেন,
বা যেটা লম্বা লম্বা হচ্ছে ম্যাঙ্গো জুসটা ছিল, সেই ম্যাঙ্গো জুসটা দেন। আমি কিন্তু বোতলটার কথা বলছি না, ঠিক আছে? ওটা তো যে বোতলে যেই পাত্রে রাখা হয় তার আকৃতি গঠন দখল করে, কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতির ম্যাঙ্গো জুস আমরা পাবো না, তাই না? তোমাদের মনে হচ্ছে ম্যাম কী কথা বলছে, ফানি টাইপ, কিন্তু না। এটার জন্য এটা মনে রাখতে হবে যে এর নির্দিষ্ট আকার, আকৃতি, গঠন, আয়তন সমস্ত কিছুই আছে। এর ক্ষেত্রে আয়তন আছে, বাট নির্দিষ্ট আকৃতি তোমরাই বলো আছে কি নেই। চলে আসলাম গ্যাসীয় পদার্থে। এই বেচারার তো কিছুই নির্দিষ্ট নেই, না আকার নির্দিষ্ট আছে না আয়তন নির্দিষ্ট আছে, কিছুই নির্দিষ্ট নেই। যেমন আমি যদি বলি যে মনে করো যে তুমি হচ্ছে বিরিয়ানি খেতে যাচ্ছ, উদাহরণস্বরূপ তুমি বিরিয়ানি খেতে যাচ্ছ, এবার মনে হলো যে বাপরে বিরিয়ানি খেতে যাচ্ছে, তাহলে ঘরে ঢুকে খাই, না হলে তো যদি দেখে তাহলে তো সবাই আসবে খাওয়ার জন্য। তো তুমি করলা কি, ঘরের কোনাতে বসে খেতে শুরু করেছো। এবার হঠাৎই ঘর যখন খুলেছে কেউ একজন, তোমার বন্ধু বান্ধবী বা বোন ভাই যে কেউ হতে পারে, খুলে দেখছে বা এ তো বিরিয়ানি খেয়েছে। ঘরে ঢুকে গন্ধ পায়, কি করে পেলাম? যদি ওর নির্দিষ্ট আয়তন থাকতো তাহলে ওর যে গন্ধটা সেটা ঘরের একটা কোণাতেই পড়ে থাকতো, তাই না? কিন্তু থাকে না তো। আকার আকৃতি তো নেই, এর নির্দিষ্ট আয়তনও নেই। যেই পাত্রে রাখা হবে তারই আয়তন দখল করবে। মানে আমি যদি এই ঘরটাতে দুটো গ্যাসের অণু রাখি, তাহলে দুটো গ্যাসের অণুর আয়তন হচ্ছে এই পুরো ঘরটা। বা আমি যদি এলপিজি সিলিন্ডারের মধ্যে অত অত গ্যাস চাপ দিয়ে ভর্তি করে রেখেছি, তাহলে ওর আয়তন ওটা। তাহলে ওর কোনো নির্দিষ্ট আয়তন কিন্তু নেই, ঠিক আছে? তাহলে পুরো বিষয়টাকে আরেকবার সামারাইজ করে নিই, যে আমি দেখলাম যে কোনো একটা পদার্থের তিনটে অবস্থা: কঠিন, তরল, গ্যাস। তার মধ্যে কঠিন আর তরল আমাদের এই টপিকে আলোচনার বিষয় না। আমাদের এখানে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থকে নিয়ে, যেটাকে আমরা চোখে দেখতে পাই না। যাই হোক, চোখে দেখতে পাই না কোনো ব্যাপার না। কঠিনের আকার, আকৃতি, গঠন, আয়তন সমস্তটাই আছে। তরলের ক্ষেত্রে আয়তন তো আছে কিন্তু আকৃতি নির্দিষ্ট নেই। আর এই বেচারার কিন্তু কোনো কিছুই নির্দিষ্ট নেই, না আয়তন নির্দিষ্ট আছে না এর কোনো আকৃতি আছে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। চলো নেক্সট জিনিসটা দেখি। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম তাহলে এখানে আমরা আর কি জিনিসটা, যদি এর কোনো কিছুই নির্দিষ্ট না থাকে তাহলে তো আমরা কিভাবে একে দেখবো, মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে কিভাবে এই জিনিসগুলোকে পরিমাপ করবো যে এর আয়তন কত, তাই না? তার আগে আমাদের যেভাবে বইয়ে আছে ওইভাবে সিকুয়েন্সিয়ালি আমরা দেখব। আমরা আগে পড়বো যে তাহলে কি দেখলাম যে গ্যাসীয় পদার্থের কি থাকে না, নির্দিষ্ট আকার, আকৃতি কোনো কিছুই থাকে না। তাই এর আয়তন উল্লেখ করতে গেলে আমাদের উষ্ণতা, চাপ এসব কিন্তু উল্লেখ করতে হবে। কেন উল্লেখ করতে হবে দেখো, এবার আমাদেরকে চাপ বললাম, আমি একটা টার্ম উল্লেখ করলাম, চাপ জিনিসটা কি, ঠিক আছে? চাপ, প্রেশার, ঠিক আছে? প্রেশার বা চাপ। এবার তোমরা বলবে হ্যাঁ ম্যাম আমাদের জীবনে তো প্রচুর চাপ, পড়াশোনার চাপ, বন্ধু বান্ধবীর চাপ, মা বাবার চাপ, আবার যে ফোনের ওই পারে বসে আছে তারও চাপ, তাই না? তো এইসব চাপ কিন্তু না, আমাদের দেখতে হবে গ্যাসের চাপ। কি জিনিসটা? তুমি একটা আবদ্ধ পাত্র রেখেছো, ঠিক আছে? আবদ্ধ পাত্র রেখেছো, এর মধ্যে তোমার কিছু কিছু গ্যাস আছে, গ্যাসের অণুগুলো আছে। এবার গ্যাসের অণুর যেহেতু নির্দিষ্ট আয়তন নেই, তার মানে কি এ কি একটা জায়গায় বসে থাকবে চুপচাপ? বসে থাকলে তো হয়ে যেত, যারা বডি স্প্রে দিত ওদেরটা বেকার হয়ে যেত। কেন? ও যেখানে দিয়েছে ওখানে চিপকে বসে আছে, তার মানে ও কারো পাশ দিয়ে গেলে গন্ধই পেত না, তাই না? যে ওরকমটা তো হয় না। কি হয় যে যার পাশ দিয়ে চাই সমস্ত জায়গাটা সুগন্ধ সুগন্ধ করে দেয়, তাই না? কেউ কেউ আবার বেশিই দেয়। যাই হোক, ওটা নিয়ে আমাদের আলোচনা, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি এসব উদাহরণ। তাহলে এখানে আমি কোনো পাত্রে গ্যাসীয় পদার্থ রেখেছি, তাহলে এর এর যেহেতু অন্তরাণবিক আকর্ষণ বল খুবই নগণ্য বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে শূন্য ধরা হয়। কি আদর্শ গ্যাস সেটা পড়বো, শুধুমাত্র এখন একটু জেনে রাখো, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস ওই ক্ষেত্রে যেহেতু শূন্য, সুতরাং আমরা এখানে বলতে পারি যে এর নির্দিষ্ট একটা গতিশক্তি আছে। তো গতিশক্তি যে আছে, তাহলে এ দৌড়াতে দৌড়াতে দেওয়ালে তো ধাক্কা তো খাবে, কারণ এ তো বুঝতে পারছে না এখানে যাচ্ছে যাচ্ছে দেওয়াল আছে, থেমে গেল, থেমে গিয়ে আবার ব্যাক করলো, এরকমটা তো হবে না। তো ও কি
কি করবে, যখন এই গতিশীল হচ্ছে যেতে 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 দেওয়ালে ধাক্কা খাবে, এ হয়তো এইদিকে যাচ্ছে এইদিকে ধাক্কা খাবে, এমনটা না এ মানে আমি যেদিকে দেখাচ্ছি ওই দিকে যাবে, এরকম কোনো কথা না, এই যে কোনো দিকে যেতে পারে। ঠিক আছে, তাহলে যাচ্ছে যেতে যেতে এই দেওয়ালে ধাক্কা খাচ্ছে, ওই দেওয়ালে, এই দেওয়ালে, এই দেওয়ালে, প্রত্যেকটা দেওয়ালে ধাক্কা খাবে। এবার ধাক্কা ধাক্কা খাচ্ছে মানে কি, ওর উপরে ফোর্স দিচ্ছে, ফোর্স বল প্রযুক্ত করছে, তাই না? এর উপরে কিছু না কিছু তো বল প্রযুক্ত করবে। তোমার হাতে একটা মনে করো ক্রিকেট বল আছে, তুমি ওটাকে দেওয়ালে ছুড়ে দিলা, তো ছুড়ে যে দিলা তাহলে ও দেওয়ালে বল প্রযুক্ত তো করলো, মানে ফোর্স তো দিল, তাই না? তো ওই রকমই এরাও হচ্ছে দেওয়ালে একটা ফোর্স দিচ্ছে। ফোর্স দেওয়ার ফলে এই দেওয়ালে একটা চাপ সৃষ্টি হচ্ছে, চাপ। তাহলে ম্যাম চাপ কি? তাহলে দেখো, চাপ হচ্ছে কোনো আবদ্ধ পাত্রে, প্রথমে গ্যাসটাকে আবদ্ধ পাত্রে রাখতেই হবে। আবদ্ধ পাত্রে না হলে আমি ওর প্রেশারটা মেজারই করতে পারবো না। কেন? কারণ কোনো দেওয়াল লাগবে, তার উপরে ধাক্কা দিতে হবে, ওই জন্য ওটাকে আবদ্ধ পাত্রে রাখতে হবে যেন ওর দেওয়ালে ধাক্কা খায়। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি চাপ হচ্ছে কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস। ঠিক আছে, কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় পাত্রের একক ক্ষেত্রফল যুক্ত তলে। ঠিক আছে, এই কথাটা কি আমি বলবো, একক ক্ষেত্রফল যুক্ত তলে লম্বভাবে যে বল প্রযুক্ত করে তাকে গ্যাসের চাপ বলে। এবার কথা হলো, এখানে দুটো জিনিস এমন আছে যে একক ক্ষেত্রফল যুক্ত তলে লম্বভাবে যে বল প্রযুক্ত করে। ঠিক আছে, কথাটা কি? আর একটা জিনিস আছে নির্দিষ্ট উষ্ণতায়। আমি নির্দিষ্ট উষ্ণতাটা কথাটা কেন উল্লেখ করবো, দেখো জিনিসটা বুঝবে, হ্যাঁ ফিল করবে আমি কি বলতে চাচ্ছি। তুমি আমি একটা জিনিস মনে রাখো যে কোনো কাউকে তুমি যদি শক্তি দাও, ঠিক আছে, ধরো যে কোনো একটা লোক আছে, ওকে তুমি মানে বেশি পরিমাণে শক্তি দিতে চাচ্ছ, তাহলে ওকে টাকা দিয়ে দাও। ঠিক আছে, টাকা দিলে ও বিশাল শক্তিশালী মনে করবে নিজেকে। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম ব্যাস, ও আর কারো কথা শুনবে না। তো ওই রকমই কোনো মলিকিউলার লেভেলে কাউকে তুমি যদি শক্তি দিতে চাও তাহলে ওর উষ্ণতা বাড়িয়ে দাও, মানে ওকে তাপ দিয়ে দাও। তাপ দিলে ওই তাপ শক্তিটাও কোনো শক্তিতে রূপান্তরিত তো করবে, তাহলে ওই শক্তিটাও গতি শক্তিতে রূপান্তরিত করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস। একে আমি তাপ দিলাম, উষ্ণতা আমি নির্দিষ্ট কেন রাখলাম, যদি আমি উষ্ণতা বাড়িয়ে দিই মানে একে তাপ দিলাম, তাপ দিলাম তো এর কি বেড়ে গেল, গতিশক্তি বেড়ে গেল। এবার গতিশক্তি বেড়ে গেল তো যেইভাবে যতটা বলে ও দেওয়ালের ধাক্কা মারতো তার থেকে নিশ্চয়ই বেশি জোরে ধাক্কা মারবে। তোমার হাতে ক্রিকেট বল আছে, তুমি এখন আস্তে করে দেওয়ালে মারবে, যেই চাপটা দেবে তুমি বেশি জোরে মারবে, নিশ্চয়ই চাপ বেশি দেবে। ওই রকমই যে এই একটা এক্সট্রা শক্তি পেয়ে গেল উষ্ণতা বৃদ্ধিতে। ঠিক আছে, তো ওর চাপটাও বেড়ে যাবে। তো সুতরাং ধরো যে তুমি গিয়ে বললা যে স্যার আমি না ওই গ্যাসের চাপটা আমি দেখলাম 5 পাস্কাল। আরেকটা বন্ধু এসে বলছে না স্যার 5 পাস্কাল তো ছিল না, 3 পাস্কাল ছিল। তাহলে বলো সমস্ত কিছু এক ছিল, কিছু একটা পরিবর্তন হয়ে গেছিল উষ্ণতা, কারণ ও যে উষ্ণতাতে দেখেছে হয়তো তার উষ্ণতাটা বেশি ছিল যে 5 পাস্কাল বলেছে, আর যে 3 পাস্কাল বলেছে তার উষ্ণতাটা নিশ্চয়ই কম ছিল। ঠিক আছে, তাহলে উষ্ণতা পরিবর্তনে কিন্তু গ্যাসের চাপ পরিবর্তন হয়ে যায়, কারণ গ্যাসের চাপ কিন্তু নির্দিষ্ট না। ওকে, তাহলে গ্যাসের চাপের জন্য আমাকে নির্দিষ্ট উষ্ণতার কথাটা উল্লেখ করতেই হবে, কারণ উষ্ণতা বৃদ্ধিতে গতিশক্তি বাড়ে, সুতরাং দেওয়ালে ধাক্কা খাওয়ার পরিমাণটা বেড়ে যায়, বেশি বল প্রযুক্ত করে ধাক্কা খায়, সুতরাং চাপও বেড়ে যায়। এবার হলো পাত্রের একক ক্ষেত্রফলযুক্ত তলে। তো আমি কি নিব, পুরো পাত্রটাকে নিব না, এর একক ক্ষেত্রফলযুক্ত তলে নেব। আর কিভাবে বলটা প্রযুক্ত করে, লম্বভাবে। দেখো আমি এর উপরে এটাকে লম্বভাবে রাখলাম, তাহলে যে চাপটা দিবে আমি এইভাবে রাখলাম, এইভাবে, মানে এইভাবে না, এইভাবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এইভাবে। দেখো তো কোনো চাপ দিচ্ছে, কোনো চাপই দিচ্ছে না। লম্বভাবে রাখলে কিন্তু এর পুরো ইয়েটা পড়ছে, এইভাবে থাকলে তো পড়ছে না। ওই জন্য আমাকে লম্বভাবেই দেখতে হবে যেন ও ঠিকঠাক চাপটা প্রযুক্ত করতে পারে। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলযুক্ত তলে লম্বভাবে যে বল প্রযুক্ত করে তাকে চাপ বলে। ওকে, ভালো কথা। তাহলে আমি চাপকে যদি পি বলি, যেহেতু প্রেসারের পি, তাহলে আমি কি বলতে পারি, একক ক্ষেত্রফলযুক্ত চলে। মনে করো এ ক্ষেত্রফলে
আমার যেটা ক্ষেত্রফল আছে ওটা এ, এর ক্ষেত্রফলে এফ বল প্রযুক্ত করেছে, তাহলে একক ক্ষেত্রফলে ঐকিক নিয়মে এফ বাই এ হবে, আর একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত করে তাকে ওই গ্যাসের চাপ বলে, চাপ। তো হয়ে গেল এফ বাই এ। এবার বলো যে তোমরা একক আর মাত্রা হয়তো বের করতে শিখেছো, 9-এ ছিল, তো আমাদের একক মাত্রা না মনে রাখতে হয় না, বের করতে শিখতে হয়। মনে রাখলে হয়তো কোথাও কোথাও ভুলে যেতে পারি, আর তুমি যদি বের করতে শিখে যাও যে কিভাবে বের হলো, তাহলে তুমি বুঝতে পারবা যে এর একক বা মাত্রা বা যাই হোক আর কিছু কেমন কি হবে। তাহলে দেখো এখানে উপরে তাহলে বলের একক কি, আমরা এসআই জানি নিউটন, ঠিক আছে, আমি এসআই বের করছি। আর ক্ষেত্রফলের একক কি তোমরা জানো বর্গমিটার, বর্গমিটার বল, তাহলে কি হবে মিটার স্কোয়ার, তাহলে কি হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার হয়ে গেল এসআই। এটাই যদি তুমি সিজিএস এ দেখো তাহলে সিজিএস এ কি হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কি হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ব্যাস এটা হয়ে গেল সিজিএস এ। এবার কথা হলো এর মাত্রা কি হবে ম্যাম, মাত্রাটা বের করে দেখান তো। দেখো মাত্রা, বলের মাত্রা কি হয় এম এল টি ইনভার্স 2, আর ক্ষেত্রফল মানে এরিয়া, ঠিক আছে, তার মানে কি মিটার, মিটারের জন্য আমরা কি ব্যবহার করি, মিটার মানে দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ, তার মানে হবে এল স্কোয়ার। তাহলে কি হয়ে গেল একটা এল কেটে গেল, এটা উপরে গেলে ইনভার্স হবে, তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2। ক্লিয়ার, কত সুন্দরভাবে হয়ে গেল তাই না। তাহলে এই হয়ে গেল আমাদের চাপের একক মাত্রা। এবার কথা হলো যে এটা হচ্ছে এর তুলে রাখা নাম, অনেকের দুটো নাম থাকে না, একটা হচ্ছে ওর ইউজ করা নাম, একটা তুলে রাখা নাম, অনেকের থাকে। তো এরও হচ্ছে এটা তুলে রাখা নাম। এর তাহলে ডাক নাম কি, যেটা থেকে ডাকা হয়, এর নাম হচ্ছে পাস্কেল, ঠিক আছে, পাস্কেল। তো এটাকে মনে রাখার একটা আমি উপায় বলে দিচ্ছি। আমরা যখন হাঁটি তখন কি দিয়ে আমরা পৃথিবীতে চাপ প্রযুক্ত করি, নিশ্চয়ই পা দিয়ে, তো ওইখান থেকে পা থেকে পাস্কেল কথাটা মনে রেখে দিও আর কি, এটা মনে রাখার জন্য আর কিছু না। তাহলে পাস্কেল, আমি নিউটন পার মিটার স্কয়ার না বলে পাস্কেল থাকলে একই জিনিস। ক্লিয়ার হলো। তাহলে চাপের সংজ্ঞাটা একবার আমরা দেখে নিই। কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় পাত্রের একক ক্ষেত্রফলযুক্ত তলে লম্বভাবে যে বল প্রযুক্ত করে তাকে গ্যাসের চাপ বলে, গ্যাসের চাপ কিন্তু। হ্যাঁ, এবার হচ্ছে এই জন্য এর গাণিতিক রূপটা আমি কি দিতে পারি, পি ইকুয়াল টু এফ বাই এ। এখান থেকে আমি এর একক মাত্রা সমস্তটা বের করে নিলাম। আর এর হচ্ছে আমি যদি দুটো দেখলাম, এর নিউটন পার মিটার স্কোয়ারের আরেকটা যেটা নাম সেটা হচ্ছে পাস্কেল অথবা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আশা করি তোমাদের ক্লিয়ার হলো। তো এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে এই এককটা ব্যবহার করা হয়, কিন্তু তোমরা যদি দেখো যে গ্যাসের ক্ষেত্রে, তো গ্যাসের ক্ষেত্রে আরও এর অনেক একক আছে। যেমন আমরা বলি 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপের সঙ্গে সমান হচ্ছে আমাদের বায়ুর চাপ, তাহলে এই যে 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপ, এটা একটা বলা হবে। তাছাড়াও এর আরও একক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাছাড়াও আছে বার, টর, এগুলো সমস্তটাই চাপের একক। তো এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ, 1 মার্কসের জন্য চলে আসতে পারে। কি বললাম, সেমি এইচজি, ঠিক আছে, আমাদের নর্মাল বায়ুমণ্ডলীয় প্রেশার হচ্ছে এটা। 2 নাম্বার আমি বললাম বার, 3 নাম্বার বললাম টর, 4 নাম্বার মনে করো এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেশার। এত কিছু মনে রাখতে হবে, পাস্কেল, সেমি এইচজি, বার, টর, এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে এই হয়ে গেল তোমাদের গ্যাসের চাপ। গ্যাসের চাপ উল্লেখ করতে গেলে নির্দিষ্ট উষ্ণতা কথাটা ম্যান্ডেটরি উল্লেখ করতেই হবে। এবার তাহলে গ্যাসের আয়তনও তো নির্দিষ্ট না, তাই না। তো এখানে এই চ্যাপ্টারে যে জিনিসটা নিয়ে আলোচনা, আচ্ছা গ্যাসের চাপ তুমি যদি স্পেসিফিক ভাবে দেখো তাহলে গ্যাসের চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে বলা হয় ম্যানোমিটার, হ্যাঁ, গ্যাসের চাপ। আর যদি বায়ুর চাপ মাপা হয়, মানে পুরো বায়ুর মধ্যে সমস্ত কিছু থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, সমস্ত কিছু নিয়ে যদি মাপা হয় তাহলে ব্যারোমিটার। এবার ম্যানোমিটার, ব্যারোমিটার এই দুটো নিয়ে না কনফিউশন হয়ে যায়। তো আমি তোমাদের বলে দিই, বায়ু ব, ব্যারোর ব, তাহলে ব্যারোমিটার বায়ুর চাপ ব্যারোমিটার। আর তাহলে ম্যানোমিটার নিশ্চয়ই স্পেসিফিক কোনো গ্যাসের চাপ মাপা হয়, যেমন নাইট্রোজেনের চাপ আমি মাপছি, বা অক্সিজেনের বা হাইড্রোজেনের, তো এটার ক্ষেত্রে হচ্ছে ম্যানোমিটার। ক্লিয়ার হলো, আশা করি ক্লিয়ার হলো। এবার আমাদের এই যে গ্যাসের আচরণ নিয়ে যে এত কথা আমি বললাম, এই যে এগুলো সত্যি আমার কথা না, এগুলো হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক নিজেদের মতো করে তাদের মতামত দিয়েছে। এর মধ্যেই আমাদের কিছু কিছু বৈজ্ঞানিকের নাম যদি বলা হয় তাহলে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গ্যালুসা, এগুলোকে নিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টারটা। তাহলে এখানে যদি ওভারঅল আমি ধারণা দিই, তাহলে এখানে
গ্যাসের আয়তনটাকে আমরা দেখব। যেহেতু গ্যাসের আয়তন কিন্তু নির্দিষ্ট না, এই গ্যাসের আয়তনটা পরিবর্তনশীল। তো এই কার কার সঙ্গে পরিবর্তন হচ্ছে, এর পরিবর্তনটা দেখবো বাকি ডেটাগুলোকে পরিবর্তন করে। তাহলে কি কি আছে, এক আছে গ্যাসের চাপ, দ্বিতীয় আছে গ্যাসের উষ্ণতা, আর এর হচ্ছে মোল অণুর সংখ্যা। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমার পুরো চ্যাপ্টার। জাস্ট এটাকে এক্সপ্লেন করলে হয়ে যাবে। গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, মানে আমি চাপটাকে বাড়াবো কমাবো, তো আয়তনের কি কোনো পরিবর্তন হবে দেখতে হবে। উষ্ণতাটাকে যদি বাড়াই কমাই তাহলে কি আমার আয়তনে কোনো পরিবর্তন হবে, ওটাও দেখবো। আর অণুর সংখ্যা যদি বাড়াই কমাই তাহলে আমার কি আয়তনে কোনো পরিবর্তন হবে কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আশা করি তোমরা ওভারভিউটা বুঝতে পারবে। কারণ কোনো গ্যাসের আয়তন যেহেতু নির্দিষ্ট নয়, সুতরাং আমাদের এই গ্যাসের আয়তনটাকেই দেখতে হবে যে কি বলতে চাচ্ছে এখানে। ওকে, চলো তাহলে প্রথম যেটা আমাদেরকে এখানে দেখতে হবে, দেখো আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, আয়তন পি টি আর হচ্ছে এ। ওকে, প্রথম যেটা আমি সম্পর্ক দেখবো সেটা হচ্ছে এই দুটোর মধ্যে সম্পর্কটা দেখবো। ঠিক আছে, আর এই দুটোর মধ্যে সম্পর্কটা কে দিয়েছে, বয়েল দিয়েছে, আমাদের বৈজ্ঞানিক বয়েল। তাহলে আমাকে দেখতে হবে বয়েলের সূত্র, ও কি বলেছে। তার আগে আমি তোমাদেরকে বলছি, তোমরা বয়েল যেটা ভেবেছে সেটা আমরাও ভাববো, তাহলে বুঝতে পেরে যাবো যে ও কি ভেবে ও সূত্রটা দিল, ওর ভাবনাটাকে ভাববো আমরা। দেখি, দেখো ও যখন দেখলো যে কোনো গ্যাসের আমি চাপকে বাড়াচ্ছি, ঠিক আছে, তাহলে ওর আয়তনে কি পরিবর্তন হচ্ছে। দেখো তোমরা যদি কোথাও যাও, হ্যাঁ, সুটকেসে করে অনেক কাপড় চোপড় নিয়ে নিয়েছো, এবার কথা হলো যে এমন কাপড় চোপড় ভর্তি হয়ে যায় যে সুটকেসের আর চেনটা লাগে না, এরকম হয় কিন্তু অনেক সময়। তাহলে তোমরা কি করবো, যে কাউকে বলবো এই ওটার উপরে চেপে বসতো, তো ব্যাস একজন ওর উপরে চেপে বসলো, তো চেপে বসে ওর কি কমালো, আয়তনটাকে কমালো, তারপরে না ওই চেনটা লাগলো, আয়তন বেড়েছিল বলেই তো চেনটা লাগছিল না। তার মানে তুমি যদি চাপ বাড়ালা কোনো কিছুর, তাহলে ওর আয়তনটা কি হয়ে গেল, অটোমেটিক ওর আয়তনটা তোমার কমে গেল। ঠিক আছে, তাহলে একটা যদি বাড়ে তার সঙ্গে আরেকটা যদি কমে, তাহলে এটাকে কি সম্পর্ক বলা হয়, এটাকে ব্যস্তানুপাতিক। একদম রাইট, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু কথা হলো যে এ কার জন্য বাড়লো, আমি যদি একেও বাড়াই কমাই, একেও বাড়াই কমাই, একেও বাড়াই কমাই, দেখো বিষয়টা বুঝবে। হ্যাঁ, আমি প্রত্যেককে বাড়াচ্ছি কমাচ্ছি, তাহলে এ কার জন্য কতটুকু পরিবর্তন হলো, কি করে তুমি মেজার করবা, একটু ভেবে দেখো। আমি চাপও বাড়ালাম কমালাম, উষ্ণতাও আর মোল অণুর সংখ্যাও, তাহলে এ কার জন্য বাড়লো কমলো, বোঝাটা একটু মুশকিল। ওই জন্য আমরা করবো কি, এই দুটোকে স্থির রেখে দেবো। এবার যতটুকু এ বাড়বে বা কমবে পুরোটা এর জন্য, ঠিক আছে, মেজার করতে পারবো। ওই জন্য বয়েল এই জিনিসটাকে ভাবলো যে এক কাজ করি, এই দুটো জিনিসকে স্থির করে দিই, কারণ এই দুটোর সঙ্গেও তো পরিবর্তন হয়, তো বাকি দুটোকে আমরা স্থির করে দেবো। ঠিক আছে, এই দুটোকে স্থির করে দিয়ে আমি জাস্ট এটাকে বাড়াবো কমাবো আর দেখবো এর কি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এবার তাহলে বয়েলের সূত্রের প্রথমেই ও কাকে স্থির করে দিল উষ্ণতাকে, আর করে দিল ভরকে, ভর বা মোল অণুর সংখ্যা যাই বলো না কেন। ওকে, এটার একটা আমি ট্রিক বলে দিচ্ছি, হ্যাঁ, মনে রাখার জন্য, নাহলে মাঝে মাঝে মনে থাকে না, যখন 3-4টা একসঙ্গে পড়বো তখন কোনটাতে কে স্থির কি রেখেছিল সেটা। তো এই ট্রিকটা কি, দেখো, যে তুমি যখন কোনো কিছুকে বয়েল করতে চাও, বয়েলের সূত্র তো ওই জন্য বয়েল করতে চাও, মনে করো বয়েল ডিম খাবে, বয়েল এগ, তাহলে বয়েল করতে গেলে কি জিনিসটা লাগবেই, উষ্ণতা ছাড়া কোনো জিনিসকে বয়েল করতে পারবে। তো এখান থেকে মনে রাখবে উষ্ণতাটা স্থির আর ভরটা স্থির, তার মানে এর সঙ্গে। তাহলে আমি যদি সূত্রটা লিখি, কি লিখবো বলো তো, যে দুটো জিনিসকে স্থির রেখেছে ওই দুটো জিনিসকে আগে লিখে দিতে হবে। উষ্ণতা, গ্যাসের উষ্ণতা ও ভর, অপরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট ভরে। ভরের, গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই তো? কারো কোনো ডাউট? বলছে অপরিবর্তিত উষ্ণতায় আমাকে কি স্থির রাখতে হচ্ছে, উষ্ণতা স্থির রাখতে হচ্ছে। আমি যদি এখানে দেখি স্থির উষ্ণতা স্থির ভরের একই কথা, এটা একটু জাস্ট সুন্দর লাগার জন্য। অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের
কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কথাটা একদম ঠিক। চাপ বাড়ালে আয়তন কমে গেল, তাই না? তাহলে এই জিনিসটাকে দুবার তোমরা যদি আমার সঙ্গে বলো তাহলে এখানে মুখস্থ হয়ে যাবে। আর যতদূর চেষ্টা করবা যে যখন তুমি ভিডিওটা দেখছো সঙ্গে সঙ্গে মুখস্থ করে দিতে, ঠিক আছে? তাহলে কি বললাম, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চলো এবার আমাদের এর গাণিতিক রূপটাকে প্রতিষ্ঠা করতে হবে। গাণিতিক রূপ, ঠিক আছে? এর গাণিতিক রূপটাকে যদি আমরা দেখি তাহলে সেটাকে কিভাবে দেখব? তাহলে দেখো, গাণিতিক রূপ আমাদেরকে ধরে নিতে হবে যে কোনো গ্যাসের, এগুলো আমি কি ধরেছি, ভি মানে কি, উষ্ণ পি মানে কি, টি মানে কি, এন মানে কি। তাহলে আমি লিখছি, দেখো ধরি এন মোল কোনো গ্যাসের, তাই তো, উষ্ণতা কি ধরেছি আমি, টি, চাপ পি, ও, আর কি ধরতে হবে, উষ্ণতা চাপ পি ও আয়তন, তাই না? আয়তন ভি। ওকে, তাহলে এগুলো ধরে দিলাম যে এগুলা ছিল। তাহলে কার সূত্র অনুসারে? বয়েলের। বয়েলের সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি? ভি সমানুপাতিক 1/T। এটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, আর 1/, করে দিলে এটা হয়ে যায় ব্যস্তানুপাতিক। মানে 1/, করে দিলে যে কোনো কিছু উল্টে যায় কি না। এবার দেখো, আমি এই সমানুপাতিকটাকে যদি তুলতে চাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, সেটাকে বলা হয় কে। ঠিক আছে? এটা কেন লাগে তোমাদের এটা কমেন্ট করে জানাবা। এই সমানুপাতিকটাকে তুলতে গেলে সমানুপাতিক ধ্রুবক কেন লাগে? সমানুপাতিক ধ্রুবক হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি? পিভি সমান সমান কে, মানে এটা তো ধ্রুবক, তাই না? এই জিনিসটাকে তুমি বুঝতে পারছো কিনা দেখো, আমি একটু বলছি। মানে আমার কাছে এমন পি মনে করো, এই দুটোকে গুণ করে সবসময় আমার একটা ধ্রুবক রাশি আসতে হবে, এটাই বলেছো। মানে মনে করো আমার এই দিকে হচ্ছে 100, 100টা আমার ধ্রুবক সংখ্যা। তো আমি মনে করো এটাকে 5 নিলাম, তাহলে এটাকে নিতে হবে 20। এবার মনে করো এটাকে আমি নিয়ে নিলাম 10, তাহলে এটা অটোমেটিক 10 হয়ে যাবে। কেন? কারণ এই দিকটা সবসময় আমার ধ্রুবক থাকবে। ক্লিয়ার? মানে আমি এটা গুণ করে এই দিকে যেটা পাবো সবসময় ধ্রুবক। এখানে 100 হবেই, তুমি এটাকে বাড়ালে এটা অটোমেটিক কমে গিয়ে এই জিনিসটাকে একই রাখবে। এটা এটা এই জন্য এটাকে ধ্রুবক বলা হয়। ক্লিয়ার? এবার নেক্সট আমি কি লিখবো? ও তো বলেছে, কি বলেছে দেখো, আমাদেরকে দেখতে হবে যে ওর কি কি অপরিবর্তিত রেখেছে, উষ্ণতা আর ভর। তাহলে আচ্ছা আমি কি মুছে দেবো? মুছে দিই, উপরেরটা হয়তো লেখা হয়ে গেছে। দেখো, তাহলে আমি ধরছি যে অপরিবর্তিত উষ্ণতায় ও নির্দিষ্ট ভরে চাপ কি করলাম, P1 থেকে P2 করা হলে, আমি কিন্তু আয়তনটাকে কিছুই করবো না, আমি চাপটাকে বাড়াবো কমাবো, আমি আয়তনটাকে দেখবো। চাপ P1 থেকে P2 করা হলে আয়তন নিজে নিজে আয়তন V1 থেকে V2 হলো। তাহলে হলে কি, যেটা আমি বললাম যে এটা সবসময় ধ্রুবকই থাকবে। তাহলে P1 V1 ইকুয়াল টু কি হবে, আর P2 V2 ও কি হবে। আমি দেখালাম যে P1 V1 বেড়ে কমে যাওয়াতেও কিন্তু ওটা নির্দিষ্ট ধ্রুবকই থাকবে। অতএব আমি কি লিখতে পারি? P1 V1 ইকুয়াল টু P2 V2 লিখতে পারি তো। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক। ক্লিয়ার? এবার এখান থেকে P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে বয়েলের সূত্রটা কি, আর এই গাণিতিক রূপটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করলাম? ধরে নিলাম প্রথমে n মোল কোনো গ্যাসের উষ্ণতা, আমাদের এগুলো ধরতে হবে। টি মানে আমি কি নিয়েছি, উষ্ণতা, ওই জন্য এগুলো লিখে দিলাম। উষ্ণতা, চাপ, আয়তন লিখে দিলাম। বয়েলের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক 1/P, সমানুপাতিকটাকে তুলতে গেলে কে লাগবে, তাহলে এটাকে এইদিকে আনলাম, পিভি সমান কে। এবার আমি কি করলাম, যে অপরিবর্তিত উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P1 থেকে P2 করা হলে আয়তন V1 থেকে V2 হলো।
অতএব P1V1 ইকুয়াল টু কে, P2V2 ইকুয়াল টু কে, অতএব P1V1 ইকুয়াল টু P2V2। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এবার P1V1 ইকুয়াল টু P2V2 থেকে আমাদের অঙ্ক করতে হবে। আর এখান থেকে প্রতিবার প্রিভিয়াস ইয়ারে কিছু না কিছু অঙ্ক দিয়ে দেয়, অথবা এর সূত্রটা দিয়ে দিবে, এখান থেকে প্রতিষ্ঠাটা দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে কী কী কোশ্চিন আছে আমি বলে দিচ্ছি। বয়েলের সূত্রে ধ্রুবক কারা কারা, তো বয়েল ডিম, উষ্ণতা আর ভর, ঠিক আছে। বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্রের গাণিতিক রূপ, আর এখান থেকে কিছু অঙ্ক দিয়ে দেয়। তো আজকে এখানেই থাক, নেক্সট দিন আমি এর যে গ্রাফগুলো আছে ওই গ্রাফগুলো দেখাবো, এখান থেকে অঙ্ক দেখাবো, আর প্রিভিয়াস ইয়ারে যে যে কোশ্চিনগুলো এসছে কোশ্চিনগুলো সঙ্গে সঙ্গে সলভ করে দেবো, মানে এই সূত্র থেকে। তারপর ফার্দার আমাদের চার্লসের সূত্র করতে হবে, চার্লস বয়েলের সমন্বয় করতে হবে, তারপর আদর্শ গ্যাস সমীকরণ করতে হবে, আদর্শ গ্যাস কাকে বলে করতে হবে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস থেকে বিচ্যুতি করতে হবে, তাছাড়াও গ্যালুসাক করতে হবে, ওখান থেকে অঙ্ক করতে হবে, অ্যাভোগাড্রো করতে হবে, এসব, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই থাকলো, টাটা।